ভূমিকম্পের পরে কিন্তু আমরা দেখছি অনেক ধরনের ভিডিও, তারপর অনেক ধরনের আপনার বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে মতামত, অনেক সময় তারা নিজেরা টেম্পোরারি বিশেষজ্ঞ হয়ে যাওয়া যে এরকম আবার ভূমিকম্প আসতেছে। এই যে বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়াতে বারবার দেখার কারণে কিন্তু তার মধ্যে একটা আতঙ্কটা অনেক বেড়ে যায়। ভূমিকম্প থেমে গেছে, কিন্তু মানুষের মনের কম্পন থামছে না। হঠাৎ শব্দ হলেই চমকে ওঠা, ঘুম ভেঙে জেগে বসে থাকা, অনেকেরই মনে হচ্ছে আবার যেন কাঁপছে সবকিছু। এই দীর্ঘস্থায়ী ভয়, আতঙ্কই ভূমিকম্প পরবর্তী মানসিক ট্রমা। এই আতঙ্কে আছেন অসংখ্য মানুষ, শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই। আজকের হ্যালো ডক্টরে আমরা খুঁজে বের করব ভয় কাটানোর উপায়, ট্রমা থেকে বের হয়ে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার পথ, আর মনের যত্ন নিলে শরীর কিভাবে সুস্থ থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর আয়োজন হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ এবং বাংলা নিউজ 24 এর দর্শক যারা দেখছেন তাদেরকে স্বাগত। ডক্টর জিল্লুর রহমান, আসলে এমন একটা সময় আমরা আছি যখন একটা ভূমিকম্প পরবর্তী মানসিক একটা ট্রমা চলছে বেশিরভাগ মানুষের মধ্যে। যেমন আমাদের অনেক নিকটজন, আত্মীয় স্বজন, পরিচিত জন, অনেকের কাছ থেকে জানতে পাচ্ছি যে সবাই এখন একটা আতঙ্কে বা উদ্বেগে দিন কাটাচ্ছেন। সবসময় মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে, কিংবা ভয় পাচ্ছেন, আতঙ্কে ঘুমাতে পাচ্ছেন না। এই জিনিসটি আসলে কেন হচ্ছে? আসলে ভূমিকম্প ছাড়াও ভূমিকম্প এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ, মানে এরপরে কিন্তু একটা মানসিক চাপ তৈরি হয়, এবং মানসিক চাপ তৈরি হওয়ার কারণেই কিন্তু সবসময় একটা ভয় আতঙ্ক কাজ করে। তবে ভূমিকম্পের বিষয়টা একটা অন্যরকম, কারণ যেখানে আপনার মানে প্রথমবার ভূমিকম্প হওয়ার পরে যেহেতু পরবর্তীতে আবার হওয়ার একটা মানে স্বাভাবিকভাবে আফটার শক ইফেক্ট যেটা বলা হয়, সেটার একটা মানে সম্ভাবনা থাকে। তো এই ভয় থেকেই কিন্তু আপনার অনেক বেশি আতঙ্ক তৈরি হয়, এবং একটা পর্যায়ে কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তা কিন্তু না, একটা মানে সিগনিফিক্যান্ট প্রপোর্শনের মধ্যে তাদের মধ্যে কিন্তু আতঙ্কটা এমন পর্যায়ে চলে যায়, এবং তারা কিন্তু এই জিনিসটা বারবার আবার মানে ভাবতে থাকে বা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। এইটা একটা বড় সমস্যা। এবং এখানে যে ব্যাপারটা হয় যে এই মানসিক চাপ থেকে তার কিন্তু নর্মাল যে শারীরভিত্তিক যে বিষয়গুলো, যে ঘুমের সমস্যা, অনিদ্রার সমস্যা হতে পারে, কিছুটা আতঙ্ক ভয় কাজ করে। এবং এটা যখন যাদের মধ্যে ব্যাপারটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটা রোগের পর্যায়ে চলে যায়। যেমন আমরা বলি প্যানিক ব্যাপারটা কিন্তু স্বাভাবিক হতেই পারে, কিন্তু সেটা যখন বারবার হচ্ছে, এবং তখন কিন্তু প্যানিক অ্যাটাক, যেটা আমরা বলি মানসিক রোগের যে ভাষায় যেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক, সেই আতঙ্ক মানে প্যানিক অ্যাটাক কিন্তু হতে থাকে। যেমন তীব্র ধরনের উদ্বেগ এবং আতঙ্ক, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া, তারপরে সবসময় আতঙ্কে থাকে যে আবার কখন ভূমিকম্প হচ্ছে। এবং এটা কিন্তু যাদের মধ্যে সমস্যাটা আগে ছিল, তখন কিছুটা পর্যায়ে ছিল, সেটাও কিন্তু বেড়ে যেতে পারে। আবার অনেকের মধ্যে কিন্তু আগে বিভিন্ন ধরনের উদ্বেগজনিত মানসিক রোগ ছিল, যেমন আমরা বলি অবসেশন বা সূচিবায়ু রোগ, যার মধ্যে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা আসে, বারবার মাথায় আসে, সে চাইলেও সেটা সরাতে পারে না। এখন যার অলরেডি অবসেশন ছিল, তার মধ্যে যদি ধরেন এই ভূমিকম্পের আতঙ্কটা যদি আবার নতুন করে শুরু হয় অবসেশনের মতো করে, তখন কিন্তু তার পক্ষে খুবই কঠিন এই বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলা, কারণ সে কিন্তু চাইলেও সেটা করতে পারছে না। না পারার কারণে কিন্তু তার মধ্যে কিন্তু এরকম আবার আতঙ্কটা বেশি বেশি হতে পারে। তো এই যে বিষয়গুলো, এবং আরেকটা আমরা বলি যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, যে তার মানে ইমিডিয়েট যে কোনো ধরনের ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পরে কিন্তু তার যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তনগুলো হয়, সবচেয়ে যেটা হয় যে আমরা বলি যে সবসময় একটা আতঙ্কে ভয়ের মধ্যে থাকা, অস্থিরতা, তারপরে তার শারীরভিত্তিক যেমন পালপিটেশন, বুক ধরফর, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, শ্বাস বন্ধ হয়ে আসা, তারপরে আমরা বলি বদ্ধ জায়গায়, যেমন আপনার ক্লোজ জায়গা যেগুলো আপনার লিফটের মধ্যে, গাড়ির ভেতরে, অথবা কোথায় মানে মানে ক্লাসরুম, যে কোনো জায়গায় কিন্তু এই বিষয়টা, এই ভয় আতঙ্কটা বেশি হতে পারে। এবং আমরা এরকমও জানি যে অনেক সময় যাদের মধ্যে প্যানিক অ্যাটাক আছে, তারা কিন্তু রাতের বেলা দরজা খুলে, জানলার দরজা খুলে গেট মানে বিল্ডিং থেকে নিচে বাইরে চলে যায়। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আপনার যাদের মধ্যে কখনো সমস্যা ছিল না তাদের নতুন করে হতে পারে, আর যাদের মধ্যে ইতিমধ্যে এই ধরনের সমস্যা ছিল, সেই ধরনের মানসিক রোগের সমস্যা বা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি তো অনেকটাই বেড়ে যায়। তো এইটা একটা বড় সমস্যা। এবং সবচেয়ে আতঙ্কের আরও কিছু কারণ আছে। আতঙ্কের একটা বড় কারণ কিন্তু আমরা বলি যে আপনার ধরেন তার যে মানে বন্ধুবান্ধব, কলিগ, তাদের মধ্যে একটা ভয় থাকে, কাজ করে, যে তারা শেয়ার করছে সারাক্ষণ, যে অনেকে হয়তো বলছে যে আমরা ঢাকা ছেড়ে আপাতত চলে যাচ্ছে গ্রামের বাড়িতে। তো এই বিষয়টা কিন্তু তার মধ্যে সংক্রমিত হয়। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটা বড় ভূমিকা আমরা দেখছি, যে আসলে এই ভূমিকম্পের পরে কিন্তু আমরা দেখছি অনেক ধরনের ভিডিও, তারপর অনেক ধরনের আপনার বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে মতামত, অনেক সময় তারা নিজেরা টেম্পোরারি বিশেষজ্ঞ হয়ে যাওয়া, যে এরকম আবার ভূমিকম্প আসতেছে। এই যে বিষয়গুলো,
এই সোশ্যাল মিডিয়াতে বারবার দেখার কারণে কিন্তু তার মধ্যে একটা আতঙ্কটা অনেক বেড়ে যায়, যেটা স্বাভাবিকভাবে এত বাড়ার কথা না। কারণ ভূমিকম্প তো হতেই পারে, কারণ যেহেতু আগেও হয়েছে, ঢাকাতে অনেক বড় বড় ভূমিকম্প আগেও হয়েছে, বরং এইবারে তো 5.7 মাত্রার রিক্টার স্কেলে যেটা ছিল, ঢাকায় এর আগে আরো বড় বড় মাপের ঢাকাটা একটু শক্তিশালী ছিল এবং একটা টাইমের একটা বিষয় ছিল যে অনেকক্ষণ ছিল এবং ঢাকাতেই বেশি হয়েছে, যেমন ঢাকার বাইরে আপনার একটু কম হয়েছে আর কি, যে কম হওয়ার কারণে। তো এই যে বিষয়গুলো, এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে বারবার যখন দেখাচ্ছে, তার মধ্যেও কিন্তু এই ভয়টা সংক্রমিত হচ্ছে। তো এই নানাবিধ যে কারণ, এবং তার ব্যক্তি, তার পরিবার, তার বন্ধু বান্ধব, কলিগ, সোশ্যাল মিডিয়া, নানাবিধ কারণে কিন্তু আপনার এই ভয় আতঙ্কটা বেড়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা অযৌক্তিক। যেমন আমরা যেটা বলে থাকি যে এইবারের যে ভূমিকম্পটি হওয়ার পরে কিন্তু সরকারিভাবে কোনো এরকম সতর্ক বার্তা দেওয়া হয়নি যে এরকম যে আপনার আবার হতে পারে, খুব সিরিয়াস পর্যায়ে, যে সতর্ক থাকেন এইভাবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে যার মতো করে বা যার যার মানে অবস্থান থেকে কিন্তু এটা বলার কারণে এতটা বেশি প্রচারিত হয়েছে যে মানে এটা কিন্তু একটা ধরনের ফলস অ্যালার্ম টাইপের, যে মানে অহেতুক মানে ভয় আতঙ্ক ছড়ানোর মতো। তো সেই বিষয়টা অবশ্যই করা উচিত হয়নি বা উচিত না কখনোই। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে এটা একটা প্যানিক অ্যাটাক বা এক ধরনের মানসিক ট্রমা, এটি মেডিকেল সায়েন্সে কি আমরা যাদের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে ভূমিকম্প পরবর্তী, মেডিকেল সায়েন্সে এটি সমস্যাটার কি নাম রয়েছে? যেমন আমরা দুটো জিনিস বলি, একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, মানে অ্যাকিউট স্ট্রেস মানে যে কোনো ধরনের কোনো মানসিক চাপ, যেমন প্রাকৃতিক দুর্যোগ একটা হতে পারে, অন্য ব্যক্তিগত কারণে হতে পারে, যে মানে যে কোনো ট্রমাটিক ইভেন্ট। ট্রমা মানে যেটা আমাদের মনের মধ্যে আঘাত তৈরি করে, ট্রমাটিক ইভেন্ট, সেটা আপনার প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, ব্যক্তিগত কোনো কারণ হতে পারে, কোনো ধরনের অ্যাবিউজ বা ভায়োলেন্সের শিকার, সেগুলোও কিন্তু হতে পারে। যে এই ট্রমার কারণে কিন্তু মানসিক ক্ষত তৈরি হয়, যে এবং সেটার বহিঃপ্রকাশ কিন্তু শারীরিক মানসিক দুইভাবে প্রকাশ পেতে পারে। তার মধ্যে শারীরিক লক্ষণের মধ্যে যেমন খাবারের অসুবিধা, খাবারের অরুচি, ঘুম না হওয়া, অস্থিরতা সারাক্ষণ, মানে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, বুক ধরফর, শ্বাসকষ্ট, নানাবিধ কিন্তু আমরা বলি শারীরিক সমস্যা, যেগুলো আসলে মেডিকেল এক্সপ্লেইন করা যায় না। যে আপনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করেন, যেমন প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে আমরা কি দেখি, প্যানিক অ্যাটাকটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা একটা উদ্বেগজনিত মানসিক রোগের লক্ষণ, এটা সিরিয়াস টাইপের মানসিক চাপে হয়। এখানে যেটা হয় যে যারা এই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন, তারা প্রথমে যে লক্ষণটি বলেন যে দুটো, যে এই এংজাইটি বা উদ্বেগের যে শারীরিক লক্ষণগুলো অনেক তীব্র ধরনের হয়, এবং শ্বাসকষ্ট বা বুকে ব্যথাটা এই পর্যায়ে হয় যে সে মনে করে যে সে মারা যাচ্ছে অথবা তার হার্ট অ্যাটাক হচ্ছে। এখানে মূল বিষয়টা হচ্ছে তার তীব্রতা, এবং প্যানিক অ্যাটাকের বড় অংশ রোগীরা কিন্তু ইমার্জেন্সি বিভাগে চলে যায়, মানে আপনার বাসায় কিন্তু থাকে না তারা, যে সে বলছে আমি মারা যাচ্ছি, আমাকে হসপিটালে নিয়ে চলো। তাহলে এই যে বিষয়টা, যে আপনার এটা কিন্তু মানে আতঙ্ক থেকে হতে পারে প্যানিক অ্যাটাক। যেটা আরেকটা যেটা আমরা বলি যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, যেটা বলছিলাম, যে তার যে আবেগের অসুবিধা, যেমন তার উদ্বেগ, অস্থিরতা, বিষণ্ণতা, ঘুমের সমস্যা অন্যান্য হতে পারে। যখন এইটা 1 মাস বা তার বেশি সময় পরের থেকে শুরু হয়, যেমন এই আপনার ধরেন যে ভূমিকম্প হওয়ার পরে 1 মাসের মধ্যে তার কোনো বড় কোনো সমস্যা হয়নি, কিন্তু 1 মাস পর থেকে যে সমস্যাটা হয় সেটা একটা বিশেষ ধরনের মানসিক সমস্যা, যেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। এই পিটিএসডিটা কিন্তু দুর্যোগের পরে একটা লং টার্ম বা যে কোনো মানসিক আঘাতের পরে কিন্তু হতে পারে, এবং এটার যে প্রধান বৈশিষ্ট্য যে ওই ভূমিকম্প চলাকালীন সময়ে তার যে ট্রমা বা সাইকোলজিক্যাল যে ট্রমা, মানসিক যে আঘাত, ওই দৃশ্য বা ওই পারিপার্শ্বিক যে অবস্থাটা বারবার তার মাথার মধ্যে আসতে থাকে। তার মানে কি এটা কি মানসিক অসুস্থতা এক ধরনের মানসিক রোগ আমরা বলি, যেটা যে ওই তার ওই ভয়ের আতঙ্ক দৃশ্যগুলো মাথার মধ্যে সারাক্ষণ আসে, এবং সে চাইলেও কিন্তু সেটা সরাতে পারে না। এবং আরেকটা যেটা হয় আমরা বলি হাইপার অ্যারোজাল, যে তার ওই যে প্যানিক অ্যাটাকের মতো অস্থিরতা, শ্বাস বন্ধ, মানে ইভেন অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। এই যে ব্যাপারটা তার মাথার মধ্যে আসে, যে বারবারে মানে রি এক্সপেরিয়েন্সিং ফেনোমেনা বলি আমরা, যে বারে বারে ওই ঘটনাটা মাথার মধ্যে ওই দৃশ্যটা মানে জীবন্তভাবে ভিভিডলি চলে আসে, এবং সেটা চাইলেও সরাতে পারে না। ফলে হয় তার একটা পর্যায়ে কিন্তু তীব্র ধরনের বিষণ্ণতা তৈরি হয়, সে কাজকর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, তার স্বাভাবিক জীবন কিন্তু মারাত্মক ব্যাহত হয়। যেমন কেউ স্কুলে যেতে, কাজে যেতে ভয় পায়, যেতে পারে না। এবং আরেকটা যেটা প্রবলেম হয়, যেটা হচ্ছে সে কিন্তু একা চলাফেরাটাও তার জন্য কঠিন হয়ে যায়। সে মনে করে যে আমার যদি এরকম অ্যাটাক হয়, প্যানিক অ্যাটাক বা এই ধরনের যদি অ্যাটাক হয়, তখন আমাকে কে হসপিটালে নিয়ে যাবে। এবং এই কারণে কিন্তু সে জনসমাগম, যেমন পাবলিক মিটিং, ক্লাস, তারপরে বাজারের ভেতরে যাওয়া, মার্কেটে যাওয়া, এইসব জায়গায় কিন্তু সে আস্তে আস্তে অ্যাভয়েড করে। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এমন রুগী পেয়েছি, যেমন প্যানিক অ্যাটাক, সে একজন ব্যবসায়ী, যে সে কিন্তু প্লেনে চড়তে ভয় পাচ্ছে। কেন? সে মনে করে যে ইভেন যে তার প্রাইভেট কার নিয়ে এসে যাবে ঢাকা থেকে চিরাঙে, সে কিছু দূর পরেই কিন্তু দরজা খুলে বেরিয়ে আসতেছে, কারণ তার ওই গ্লাস বন্ধ করলেই, দরজা বন্ধ করলে তার মধ্যে প্যানিক অ্যাটাক তৈরি হচ্ছে, শ্বাস বন্ধ হচ্ছে, এবং সে মনে করতেছে যে আমি মারা যাচ্ছি। এবং অনেকে কিন্তু সাথে লোকও রাখে, যে এই ট্রাভেল করার জন্য সাথে একজন লোক রাখছে, যে মানে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো এইটা তো একজন ব্যক্তির জন্য সিরিয়াস টাইপের ডিসএবিলিটি, যে তার মানে জীবনের যে স্বাভাবিক
গতি প্রকৃতি, আমরা চলাফেরা, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সোশ্যাল ইন্টারাকশন, মানে তার যে কর্ম দক্ষতা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার জীবনটা কিন্তু একটা সীমিত আকারে চলে যাচ্ছে, মানে ক্রিপল হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু একটা বড় সমস্যা। ডক্টর জিল্লুর রহমান, আমি আপনি যে কথাটা বলছিলেন যে সবারই তো এটা হচ্ছে না, কিছু কিছু মানুষের হচ্ছে, আমার হচ্ছে না, আরেকজনের হচ্ছে। তো যারা এই ধরনের প্যানিক অ্যাটাক হচ্ছে, যারা সবসময় ভয় পাচ্ছেন, কিংবা যেটি বললেন আপনি প্লেনে উঠতে ভয় পান, কিংবা বদ্ধ কোনো জায়গায় থাকতে তারা ভয় পান, এটি তাদের কেন হয়? মানে এগুলো অনেকগুলো কারণে হতে পারে। আমরা যদি বলি যে কোনো ধরনের মানসিক ক্ষেত্রেই যেটা প্রযোজ্য, আমরা মানে কারণের মধ্যে আমরা বলি যে মানে বায়োসাইকোসোশ্যাল মডেল, মানে যে কোনো বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল যে কারণ। বায়োলজিক্যাল বলে আমরা বলি জিনেটিক বা বংশগতি, যে কারো পরিবারে যদি মানসিক রোগ থাকে, উদ্বেগজনিত মানসিক রোগ, প্যানিক অ্যাটাক বা অবসেশন যদি থাকে, তার মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মানে আমরা বলি পরিবারের মধ্যে থাকলে তার মধ্যে হওয়ার ঝুঁকিটা বেশি, বংশগতভাবে হতে পারে। হ্যাঁ, একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা বেড়ে ওঠার প্রক্রিয়া, মানে আমরা বলি যে চাপ নেওয়ার ক্ষমতা, লাইফ এক্সপিরিয়েন্স। যেমন আমরা যারা দেখি যে যারা খুব প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে বড় হয়, ছোটবেলা থেকে খুব মানে সবার সাথে সামাজিকভাবে মিশার সুযোগ কম, খেলাধুলার কম, সোশ্যাল ইন্টারাকশন কম, তাদের কিন্তু মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অনেক কম। তো সেই ক্ষেত্রে যে কোনো মানসিক চাপ, যেমন ভূমিকম্প বলেন বা যে কোনো ধরনের পার্সোনাল লাইফ বা পড়াশোনার চাপ, একাডেমিক চাপ, ব্যক্তিগত চাপ, তারা কিন্তু চাপে কিন্তু সহজেই ভেঙে পড়ে। তো এইটা একটা বড় কারণ যে তার লার্নিং, যে আমরা বলি বেড়ে ওঠার প্রক্রিয়া, শিক্ষণ প্রক্রিয়া, যে সে চাপ নিতে অভ্যস্ত না, যে কোনো চাপেই সে ভেঙে পড়ে, এইটা একটা বড় কারণ। আর আমরা যেটা বলি যে ক্রনিক স্ট্রেস, যদি তাকে সবসময় একটা দীর্ঘমেয়াদী চাপের মধ্যে থাকতে হয়, তখন একটা পর্যায়ে কিন্তু আমাদের যে বডি বা আমাদের যে মানে হিউম্যান বডির যে চাপ নেওয়ার ক্ষমতা, সে একটা পর্যায়ে নিল। যেমন 6 মাস সে হয়তো অনেক চাপ নিতে পারছে, সপ্তম বা অষ্টম মাস থেকে কিন্তু তার বডি কলাপস করছে, বডি এবং মাইন্ড, তার শরীর মন দুটাই ভেঙে পড়ছে। তখন কিন্তু আপনার এই ধরনের এই যে উদ্বেগজনিত মানসিক রোগ বা প্যানিক অ্যাটাক বা স্ট্রেস, মানে চাপ পরবর্তী যে মানসিক রোগের সমস্যাগুলো কিন্তু তখন বেড়ে যায়। তাহলে এই জন্য আমরা বলছি, এবং মানে সোশ্যাল, মানে সাইকোলজিক্যাল, সোশ্যাল, আরেকটা বললাম সোশ্যাল একটা কারণ, যেটা বললাম যে পারিপার্শ্বিক যে অবস্থা, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স রাখে এখন। যে আমরা বলি মাইলস্টোন ট্র্যাজেডির পরে আমরা দেখেছি কিন্তু যেরকম যে ধরনের বাচ্চাদের যে আপনার জ্বলন্ত শরীরের দৃশ্য কিন্তু প্রচার হয়েছে, একটা বাচ্চা মানে দৌড়াচ্ছে এরকম আগুন নিয়ে। এই জিনিসগুলো কিন্তু মানসিক ক্ষত তৈরি করে। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার সবার তো হচ্ছে না, যাদের এই ভালনারেবল ফ্যাক্টর, যে তার পার্সোনালিটি বা তার জেনেটিক ফ্যাক্টর বা আগের থেকে সে ঝুঁকিপূর্ণ ছিল বা ভালনারেবল ছিল, তার যখন এই ধরনের মানে মানসিক ট্রমা বা সাইকোলজিক্যাল ট্রমা যখন এক্সপোজার হচ্ছে বা এটার সে মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে রোগ হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। কিন্তু হয়তো এক্সপোজার না হলে কিন্তু তার হয়তো হতোই না, কিন্তু আবার অনেকের এক্সপোজার পরে কিন্তু সেই ব্যাপারটাকে তার মানসিক যে আপনার যে মানে চাপ নেওয়ার ক্ষমতা ভালো থাকার কারণে সে কিন্তু সহজে ব্যাপারটি অ্যাডজাস্ট করে ফেলেছে। তার মধ্যে কিন্তু আপনার রোগের লক্ষণ হচ্ছে না, টেম্পোরারি হয়তো কিছুটা সাময়িক কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সে কিন্তু আবার সেটা সামলিয়ে নিয়ে আবার রেগুলার অফিস করছে, কাজ করছে, স্কুলে যাচ্ছে, সবই করছে। তাহলে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন, আমরা বলি ধরেন 20 থেকে 30%, তাদের কিন্তু তীব্র ধরনের সমস্যা হচ্ছে, এবং তাদের এই ধরনের মানসিক সমস্যার জন্য কিন্তু তাদের জীবনযাপন কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটাই হচ্ছে আমরা বলি যে এই রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, গবেষণায় দেখা গিয়েছে যে এই বায়োসাইকোসোশ্যাল মডেল, এই মানে শারীরিক, মানসিক এবং যে সামাজিক যে কারণ, যে বিশেষত মানসিক চাপ তৈরি করে, এই যে বিষয়গুলো, এগুলোই কিন্তু আপনার পরবর্তীতে উদ্বেগজনিত মানসিক রোগ অথবা প্যানিক অ্যাটাক অথবা আপনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেগুলো কিন্তু হওয়ার জন্য একটা বড় কারণ। তার মানে ডক্টর জিল্লুর, যারা এই ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠায় আগে থেকেই ভুগত, তাদের বেশি হচ্ছে, তাদের সমস্যাটা বেড়ে যাচ্ছে। এবং আগে হয়তো সে চিকিৎসার মধ্যে ছিল অথবা চিকিৎসা বাদ দিয়েছে, এখন সে ভালো ছিল, মাঝখানে হয়তো ভালো ছিল, কিন্তু তার এই যে মানসিক আঘাত বা সাইকোলজিক্যাল যে ট্রমা, এই ট্রমার এক্সপোজারের কারণে বা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার কারণে কিন্তু তার সমস্যাটা আবার নতুন করে বেড়ে যাচ্ছে। এখন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা দর্শক আমাকে দেখছেন, তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এখন তাদের করণীয়টা কি, এখান থেকে তারা এই ট্রমা থেকে তারা কিভাবে বের হয়ে আসবেন, কিভাবে সুস্থ থাকবেন তারা? প্রথম কথা হচ্ছে যে আপনার এই যে ট্রমার কারণে যে মানসিক উদ্বেগ, আতঙ্ক তৈরি হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হতেই পারে। কিন্তু এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে আপনার সে নিজে তার যে মানসিক যে ট্রমার যে চাপটি সে অনুভব করছে, সেটা আপনার শেয়ার করা, ভেন্টিলেট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যখন আমাদের কোনো মানসিক চাপ শেয়ার করি, বলি, বা ইভেন যদি কেউ কান্নাকাটিও করে, তাহলে এই যে তার ইমোশনাল ভেন্টিলেশন হচ্ছে, ইমোশনাল রিলিজ, এটা কিন্তু মানসিক চাপ অনেকটা কমিয়ে দিবে। আর সে তার পরিবার বা তার ঘনিষ্ঠজনের সাথে শেয়ার করলো, এখানে কিন্তু একটা হলো, এবং তার পরিবার বা ঘনিষ্ঠজনের দায়িত্ব হবে তাকে বিষয়টা মানে সামগ্রিক অবস্থাটা সম্পর্কে তাকে ধারণা দেওয়া, বোঝানো, এখানে আসলে ভয় আতঙ্কতা কতটুকু বাস্তবসম্মত, এবং সেই ক্ষেত্রে কি কি প্রোটেক্টিভ মানে মেজার নেওয়া দরকার, যে সে ভূমিকম্প হলে কি কি করতে হবে তাকে,
ইমিডিয়েট যে আশ্রয়ে চলে যেতে হবে বা কিভাবে নিজেকে মানে সামাল দিবে, বা যে দুর্যোগের যে নির্দেশনাগুলো, যে আমরা ওই সময় লিফট না ব্যবহার করা, সিঁড়ি দিয়ে নেমে খোলা জায়গা, এইভাবে এই যে বিষয়গুলো, এটা তাকে হেল্প করবে। এবং করার পরে আস্তে আস্তে কিন্তু তাকে আশ্বস্ত করা যে না, এই ব্যাপারটা এখন শেষ হয়ে গিয়েছে, আবার পরে হয়তো হতেও পারে, কিন্তু সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু ব্যাপারটা দেখা যায় যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাথে সাথেই যে একটা বড় ভূমিকম্প হবে এরকম কিন্তু হয় না সাধারণত। তো সেই ব্যাপারে তাকে মানে একটা মানে আইডিয়া দেওয়া বা তাকে এই মানসিক ভয়টা থেকে কাটানোর জন্য সহযোগিতা করা। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম করার পরে সে তার কাজে যেতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, পড়াশোনা বা ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবশ্যই তখন তাকে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া দরকার। পরামর্শ নিলেই কিন্তু তার মানসিক অবস্থার পর্যবেক্ষণ ইতিহাস নিয়ে কিন্তু বোঝা যাবে আসলে বর্তমানে তার কোন ধরনের সমস্যাটা হচ্ছে, সেটা কি প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি আপনার মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা যখন জানা যাবে তখন কিন্তু সেই অনুযায়ী তাকে চিকিৎসা শুরু করলে, এবং সেই ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটা বলি বিষণ্ণতার দিয়ে ওষুধ, এবং দীর্ঘমেয়াদী আমরা বলি সাইকোথেরাপি বা কাউন্সেলিং, তার মধ্যে আমরা বলি গ্রিফ কাউন্সেলিং বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলোর মাধ্যমে তাকে চিকিৎসা করলে সে কিন্তু আবার 1-1.5 মাসের মধ্যে অনেকটাই আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এবং আরেকটা যে বিষয় খেয়াল রাখা উচিত, যে আপনার এই যে মানে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো দেখছে সেটারও সত্যতা বা ফ্যাক্ট চেক করা উচিত, যে আসলে এটা কতটুকু মানে বাস্তবসম্মত। দেখো একজন একটা পোস্ট দিল যে কালকে আবার ভূমিকম্প হচ্ছে, গুজবের মতো, আসলে কিন্তু খবর দেখে সাথে সাথে বিশ্বাস করা তখন কিন্তু তার রিঅ্যাকশনটা বেশি হয়ে যাচ্ছে। তখন তার উচিত যে কারোর সাথে আবার শেয়ার করার বিষয়টা করলেই কিন্তু সে আস্তে আস্তে, তবে একটা বিষয় কি, গুজব কিন্তু অনেক তাড়াতাড়ি ছড়ায় এবং সংক্রমিত হয় একজনের দ্বারা একজন। যেমন এই ভূমিকম্পের পর আমার ভাগ্নি আমাকে ফোন দিয়ে বললো যে মা আবার তো এরকম ভূমিকম্প, আমি তখন চেম্বারে রুগী দেখছি, মা আবার কিন্তু ভূমিকম্প হচ্ছে, এরকম একটা। আমি বললাম দেখো, আমরা তো এখন চিকিৎসা করি, আমাদের হসপিটালে রুগী দেখতে হয়, চেম্বার করতে হয়, অফিস করতে হয়, আমরা চাইলেই তো আর ঢাকা ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে বসবাস করা সম্ভব না। তাহলে এখন তার মধ্যে যে উদ্বেগের কারণটা কি, সে হয়তো কারো কিছু শুনেছে এরকম, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে বাস্তবসম্মত না, যে এরপরে তো আমরা এরকম কোনো বড় ভূমিকম্প দেখি নাই ওই ঘটনার পরে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার মানে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর যারা এই ধরনের আপনার এই যে মানে ভিত্তিহীন বা খবর প্রকাশ করেন তাদেরকে বিরত থাকা উচিত, কারণ এটা কিন্তু একদমই উচিত না। কারণ এটা কিন্তু জনমনে একটা অহেতুক উদ্বেগ তৈরি করে, আতঙ্ক তৈরি করে, যে এই জিনিসটা কিন্তু অবশ্যই পরিহার করা দরকার। ডাক্তার জিল্লুর, এই যে উপসর্গগুলোর কথা আপনি বললেন, এই উপসর্গগুলো আসলে সাধারণত কতদিন স্থায়ী হয়? আর যে পেশেন্টদের কথা আপনি বলছেন, কোন পর্যায়ে গিয়ে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? এটা আসলে আপনার রোগের ধরন অনুযায়ী, যেমন আমরা বলি সাধারণত প্যানিক অ্যাটাক কিন্তু আপনার যে কোনো সময় হতে পারে। এটা কিন্তু কোনো একবার যদি শুরু হয় তখন কিন্তু মানসিক চাপ যদি নাও থাকে, ইভেন আমরা বলি প্যানিক অ্যাটাক ঘুমের মধ্যে হয় এবং কোনো কারণ ছাড়া স্পন্টেনিয়াস। এটা কি কোনো দীর্ঘমেয়াদী অসুখ? দীর্ঘমেয়াদী হতে পারে। অনেক সময় যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্যানিক অ্যাটাক হচ্ছেই, মানে 6 মাস 1 বছর ধরেও থাকতে পারে চিকিৎসা না নিলে। কিন্তু চিকিৎসা নিলে কিন্তু 1 থেকে 1.5 মাস চিকিৎসা নিলেই কিন্তু অনেকটা সুস্থ হয়ে আবার সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু সেখানে চিকিৎসাটি অনেকদিন চালাতে হয়, অনেক সময় 6 মাস 1 বছর চালাতে হয়। এখানে ওষুধের সাথে সাথে কিন্তু সাইকোথেরাপি, যেটা আমরা বললাম কাউন্সেলিং বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটার প্রয়োজন হয়। কারণ তার মধ্যে যে ভয়াতঙ্কটা হয়, এটা তার মানসিক চিন্তার একটা প্যাটার্ন চেঞ্জ করে দেয়। যে কোনো ছোটোখাটো কোনো মানে ডিসকমফোর্ট শারীরিক, তখন তার মধ্যে মনে হয় এটা কোনো খারাপ মানে লক্ষণ, সে আবার কিন্তু আতঙ্কিত হয়ে যায়। তো এই জন্য কিন্তু অনেক সময় চিকিৎসা কিছুদিন, অনেক সময় মানে দীর্ঘমেয়াদে প্রয়োজন হতে পারে। আবার কিছু কিছু আপনার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যেমন আমরা যদি স্বাভাবিক উদ্বেগ থাকে, অনিদ্রার সমস্যা থাকে, এগুলো কিন্তু আপনার অনেক সময় চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায়। তবে সাধারণত আমরা দেখি গড়ে কিন্তু 2 থেকে 6 মাস পর্যন্ত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি এর মধ্যে কারো যদি মানে ভালো হয়ে যায় তাহলে তো আস্তে আস্তে চিকিৎসা আবার মানে ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক জীবনে সে ফিরে যাবে। কিন্তু প্রয়োজন হলে তবে তার দীর্ঘমেয়াদেও চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ডাক্তার জিল্লুর, যারা এখন আতঙ্কে ভুগছেন বা উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে, রাতে ঘুমাতে পাচ্ছেন না, কিংবা বসে থাকলেও কিছুক্ষণ পরপর বলছেন মনে হয় ভূমিকম্প হচ্ছে, এই পর্যায়ে যারা রয়েছেন তাদের সবাইকে কি চিকিৎসক দেখানো উচিত, নাকি একটা পর্যায়ে গিয়ে কোনো একটা বড় সিমটম দেখলে চিকিৎসকের কাছে যেতে হবে? আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে প্রথমে উনি ওনার অবস্থাটা বিবেচনা করবেন, যে আসলে উনি চেষ্টা করবেন যে এই মানে বিষয়গুলো সম্পর্কে জানা, এবং সে নিজে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত রাখা। কিভাবে আগে সে আগে অ্যাসেস করবে যে তার প্রথমে যেটা করা উচিত, তার যে রুটিন যে ওয়ার্ক, সে অফিস মানে স্কুল কলেজ, সে যে কাজটা রেগুলার করছিল এই ভূমিকম্পের আগে বা এই দুর্যোগের আগে, সে আবার সে নর্মাল লাইফ স্টাইলটা শুরু করবে, কাজ করবে। যদি দেখে যে ওখানে সে করে ক্লাসে মনোযোগ দিতে পারছে না, কাজে মনোযোগ দিতে পারছে না, ভালো আউটপুট দিতে পারছে না, এবং সারাক্ষণ তার মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভয়াতঙ্ক কাজ করে, এবং যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে তো অবশ্যই তার চিকিৎসা নিতেই হবে। কারণ এটা খুবই একটা সিরিয়াস ধরনের অভিজ্ঞতা। যেমন যার প্যানিক অ্যাটাক হয় সে এটা জানে
সে মনে হয় যে মারা যাচ্ছে সে একদম, এই ধরনের সিরিয়াস টাইপের পর্যায়ে তখন তাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এবং তখন দেখা যাচ্ছে তার ইসিজি, এক্সরে, ধরেন কার্ডিয়াক অ্যাসেসমেন্ট, তার রেসপিরেটরি সব পরীক্ষা নর্মাল, তাহলে তখন ধরে নিতে হবে তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। এবং যখন এই অ্যাটাকটি বারবার হবে, 1 মাসে 4 বার বা তার বেশি হবে, এবং সারাক্ষণ সে ভয়াতঙ্ক থাকবে কখন আবার এই অ্যাটাকটি হচ্ছে, তখন কিন্তু অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাকে পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে। কারণ আদারওয়াইজ কিন্তু তার জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ডেইলি রুটিন ভেঙে পড়ছে, তার কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, চাকরি করতে পারছে না, তারপর তার ব্যক্তিগত সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই সমস্যার কারণে। তো এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যাদের প্যানিক অ্যাটাক হয় তাদের কি শুধু মানসিক লক্ষণগুলি প্রকাশ পায় নাকি শারীরিক কোনো লক্ষণ আছে এখানে? না, এখানে কিন্তু শারীরিক লক্ষণটাই আগে প্রকাশ পায়। কোনো প্রভাব পড়ে কিনা? জি, না, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদিও প্যানিক অ্যাটাকটা যখন হয় তখন তার যে তীব্র ধরনের যে শারীরিক লক্ষণগুলো, যেমন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট, সেটা কিন্তু অ্যাটাক চলে গেলে আবার স্বাভাবিক পর্যায়ে চলে যায়। এবং এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানা দরকার সেটা হচ্ছে আপনার এটার কারণে কিন্তু তার শারীরিক কোনো দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির সমস্যা নাই। যেমন ওই সময় তো প্রেশারটা বেশি পাওয়া যেতে পারে, হার্টবিট বেশি পাওয়া যেতে পারে, কিন্তু অ্যাটাকটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার সুস্থ মানুষের মতোই, যে আগে যেরকম ছিল সেরকমই। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্যানিক অ্যাটাক হওয়ার জন্য কি তার হার্ট অ্যাটাক হবে এটা কিন্তু কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই, সেটা ভিন্ন বিষয়। হার্ট অ্যাটাক বিষয়টি হয়তো অন্য একটা বিষয়, তার হয়তো কার্ডিয়াক হৃদরোগের সমস্যা থাকে বা ছিল, এই কারণে হতে পারে। কিন্তু প্যানিক অ্যাটাকের জন্য তার শারীরিকভাবে স্থায়ীভাবে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা কি সব বয়সীদের হয়? যে কোনো শিশুদের ক্ষেত্রে কি লক্ষণ? যে কোনো বয়সে হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে হয়তো যাদের বয়স একদমই কম তাদের ক্ষেত্রে একটু কম দেখা যায়। তাদের কি কোনো সিম্পটম রয়েছে? তাদের হতে পারে, যেমন তারা হয়তো বা বুকে ব্যথার কথা বলতে পারে, শ্বাসকষ্টের কথা বলতে পারে, কান্নাকাটি করতে পারে, স্কুলে যাওয়ার কথা বলতে পারে, যে না যেতে পারে, যাওয়ার জন্য বলতে পারে যে আমি স্কুলে যেতে চাচ্ছি না। তাদের মধ্যে বড়দের মধ্যে যে লক্ষণগুলো সে নিজেই বলতে পারবে, বাচ্চাদের ক্ষেত্রে হয়তো তারা অনেক সময় এটা নিজেরা নাও বলতে পারে, তারা হয়তো অন্যভাবে প্রকাশ করতে পারে তাদের এই সমস্যার ব্যাপারটি আর কি। ডক্টর জিলু, যারা আমাদের পরিবারে এখন সদস্য কিংবা আমাদের পরিচিত জন যারা এই ধরনের প্যানিক অ্যাটাকে ভোগেন অথবা ট্রমাটাইজড হয়ে যান, ভূমিকম্পের পরে অনেক ক্ষেত্রে আমাদের কাছে খবর আসছে, তো তাদেরকে তাদের পরিবারের সদস্যরা কিংবা আমরা যারা আপনজন রয়েছে তারা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারি? একটা হচ্ছে প্রথমে গুরুত্বপূর্ণ, আমি যেটা বললাম যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব এক একজন এক রকম, চাপ নেওয়ার ক্ষমতা এক একজন এক রকম। তাহলে পরিবারের সবাই সদস্য সবাই অ্যাফেক্টেড হবে বেশি তা কিন্তু না, হয়তো 2-1 জন হতে পারে। এখন যারা ভালো আছে, সুস্থ আছে, তাদের দায়িত্ব হচ্ছে তাকে বিষয়টা বোঝানো যে না, ভূমিকম্প এরকম হতে পারে, এবং হওয়ার পরে সাধারণত এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এবং তাকে আশ্বস্ত করা এবং প্রয়োজনে সতর্কতার প্রস্তুতি রাখা। এবং যদি তারপরেও দেখে যে না এরকম, তাকে আশ্বস্ত করার পরেও তার সমস্যাটি যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য তাকে পরামর্শ দিতে হবে। সেই জন্য চিকিৎসাটি নেয়, দিলে কিন্তু আবার সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। প্রথম পর্যায়ে প্রথম ধাপ যেটা চিকিৎসার, পরিবারের যারা সদস্যরা রয়েছেন, যারা আপনজন রয়েছেন, তারা তাদেরকে আগে খোলামেলা তার সঙ্গে মানসিক সমর্থন আলোচনা করবে, মানসিক সমর্থন খোলামেলা আলোচনা করে এবং বিষয়টি জানার চেষ্টা করবে, এবং এখান থেকে তার করণীয়টি কি সে জানবে। জানার পরে সে যদি নিজের থেকেই ব্যাপারটা ম্যানেজ করতে পারে তাহলে তো আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটা করার পরেও তার সমস্যাটি থেকে যাচ্ছে এবং তার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন সে তার দৈনন্দিন যে রুটিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সে কাজে মনোযোগ দিতে পারছে না, তার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন অনেক কিছুই তাদের, পড়াশোনা করতে পারছে না, ক্লাসে অফিসে যেতে পারছে না, এরকম যদি হয় তাহলে তো অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে এবং অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডক্টর জিলুর, যাদেরকে আপনার এই ধরনের অসুস্থতার চিকিৎসা দেন, সেক্ষেত্রে আপনারা কি শুধু মেডিসিন দেন নাকি কাউন্সিলিং দেন? চিকিৎসাটা কি হয়? চিকিৎসাটা দুটোই। একটা হচ্ছে তার প্রথমে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা খুবই জরুরি, যে আসলেই তার অন্য কোনো শারীরিক রোগ আছে কিনা, যেমন তাকে ইসিজি, এক্সরে, অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে যে আমরা প্রথমে নিশ্চিত হই যে তার অন্য কোনো শারীরিক রোগ নাই, এবং প্রয়োজন হলে হয়তো আমরা অন্য কোনো চিকিৎসকের কাছে কনসাল্ট করতে পারি যে যদি তার আদৌ কোনো শারীরিক রোগ আছে কিনা। যখন আমরা দেখি যে শারীরিক রোগ নাই, কিন্তু আমাদের কাছে সাধারণত আসে হচ্ছে অনেকজন চিকিৎসক দেখানোর পরে, কার্ডিওলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, অনেককে দেখানোর পরে কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে আসে, আবার অনেক সময় সরাসরিও আসে। তো প্রথমে আমরা এটা নিশ্চিত হই যে তার অন্য কোনো সিরিয়াস শারীরিক রোগ নাই। যখন আমরা এটা নিশ্চিত হই তখন আমরা চিকিৎসা শুরু করি, তার মানসিক অবস্থার পর্যবেক্ষণ এবং ইতিহাস নেওয়ার পরে। তো চিকিৎসার একটা অংশ হচ্ছে আমরা বলি বিষণ্ণতারোধী ওষুধ, বলে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন, এবং সাথে সাথে বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধে দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদে আমরা যেটা বলি তাকে সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তার মনের মধ্যে যে একটা বায়াস চিন্তা, একটা অল্প কোনো শারীরিক লক্ষণ হলে যে আতঙ্কিত হয়ে যায়, যে সে মনে করে
এটা কোনো সিরিয়াস রোগের লক্ষণ যে তার কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, এই যে তার ভ্রান্ত ধারণাটা, এই ধারণাটা থেকে তাকে দূর করার জন্য আমরা কিন্তু কাউন্সিলিং করি বা সাইকোথেরাপি দিই, যেটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আপনি যে উদ্বেগ উৎকণ্ঠার যে কথাটি বলছেন, একই সঙ্গে রিউমার ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের গুজব ছড়ানো হয়, এখন আবার এআই এর মাধ্যমে অনেক ধরনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হয়। এই ক্ষেত্রে আপনারা যারা চিকিৎসক রয়েছেন, মানসিক চিকিৎসা যারা দেন, একই সঙ্গে আমাদের সরকারি বেসরকারি সবাই মিলে আসলে এই মুহূর্তে কি করণীয় রয়েছে? আসলে অ্যাওয়ারনেসটা খুবই জরুরি, মানে সচেতনতা। যে আপনার যে ভূমিকম্পের সময় আমরা কিন্তু ফেসবুকে দেখেছি যে কি করতে হয়, কিন্তু অনেকেই শেয়ার করেছে যে কীভাবে আমি যখন ভূমিকম্পটা হলো বা যখন হচ্ছে তখন আমি কীভাবে নিজেকে প্রোটেক্ট করবো বা সতর্ক রাখবো, নিজেকে সেফ রাখার চেষ্টা করবো, সেটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেসটা, আরেকটা বিষয় যে ভূমিকম্প যদি ভবিষ্যতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী প্রস্তুতিতে থাকা উচিত। সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাগরিক হিসেবে এবং সরকারি পর্যায়ে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নেওয়ার বিষয় আছে। যেমন মানে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো, যারা আর্কিটেক্ট আছেন বা যারা স্থাপত্য অধিদপ্তরে কাজ করেন বা আমাদের দুর্যোগ বিষয়ক যে মন্ত্রণালয় আছেন, তারা মিলেই কিন্তু যে ভবিষ্যতে আমাদের যে দুর্যোগ প্রবণ এলাকাগুলো, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেকগুলো ভবন কিন্তু বসবাসের অনুপযোগী। আমি সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র ছিলাম, পুরান ঢাকায় আমি দেখেছি তাঁতিবাজার বা অনেক জায়গায় এই বিল্ডিংগুলো কিন্তু আসলে কোনোভাবেই মানে রাখার উপযোগী না। এবং ওই দিক দিয়ে গেলে, এবং একটা ছেলে সলিমুল্লাহ মেডিকেলে এক শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছে কষাইটুলিতে, সে মাংস কিনতে গিয়েছে, ওই বিল্ডিং ভেঙে তার মানে গায়ে পড়ে কিন্তু সে মারা গিয়েছে। তো এই যে বিষয়গুলো, যে এগুলো উচিত আমাদের যে স্থাপত্য অধিদপ্তর বা যারা এই দায়িত্বে আছেন, এই মানে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যাতে এগুলো আর বসবাসের উপযোগী রাখা না হয়, এবং ভবিষ্যতে যেন বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইন যেন অবশ্যই একটা এমনভাবে করা হয় যে একটা 8 মাত্রার মিনিমাম যেন ভূমিকম্প মানে সহনীয়তা যেন তারা নিতে পারে। এবং যখন এগুলার অনুমোদন দেওয়া হয় বা এগুলা মানে আপনার ভবিষ্যতে যেন এগুলো বিল্ডিং কোড মেনে, এবং মনিটরিংটা ইম্পর্টেন্ট। একই সঙ্গে সরকার এবং বেসরকারিভাবে আসলে পজিটিভ প্রচারণাটা চালানো দরকার। এটা সবাই মিলে করতে হবে, সরকার একা তো পক্ষে সম্ভব না। আর সামাজিকভাবে এটার একটা সচেতনতা প্রয়োজন, অহেতুক ভয় কোনোভাবে রিউমার যেন না ছড়ায় এবং অহেতুক যেন ভয় আতঙ্ক তৈরি না হয়। যেমন আমাদের জীবনের একটা অংশ, এখন আমরা প্রাকৃতিক দুর্যোগ মানে উন্নত দেশ যারা, তারাও কিন্তু পুরোপুরি 100% প্রিভেন্ট করতে পারবে না, এটা হয়ে যায়। জাপানের মতো দেশ বা মার্কিন যুক্তরাষ্ট্র, এইসব জায়গাতে তো ভূমিকম্প বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, তাদের এত উন্নত প্রযুক্তি থাকার পরও কিছুটা সীমাবদ্ধতা থাকবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন অহেতুক মানে এই ভয় আতঙ্ক না ছড়ানো হয়, এবং ভবিষ্যতে যেন ভূমিকম্প প্রতিরোধের একটি সমন্বিত যেন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা সেটা যেন বাস্তবায়ন হয়। আমরা হয়তো পেপার ডকুমেন্ট হিসেবে থাকলো, কিন্তু সেটা আর বাস্তবায়ন হলো না, তাহলে তো কোনো লাভ নাই। এই বিষয়ে আমাদের সবাই মিলে যদি আমরা সচেতন হই, এবং সেই সাথে দুর্যোগ পরবর্তী যে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ব্যাপারটা তো অবশ্যই, ট্রমা যদি হয় ফিজিক্যাল ট্রমা, তাহলে তো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ বা ওই মানে যারা ট্রমা বিশেষজ্ঞ ফিজিক্যাল, তারা চিকিৎসা দিবেন। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে অনেক সময় কিন্তু মানসিক আঘাতটা কিন্তু আমাদের মানে গোচরের বাইরে চলে যায়, কারণ অনেক সময় কিন্তু তো যেহেতু দেখা যায় না, মানসিক আঘাত যেহেতু দৃশ্যমান না, তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তার ফিজিক্যাল যে সমস্যা মানে শারীরিক যে আঘাত, সেটা চিকিৎসা হওয়ার পর অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের যারা অ্যাফেক্টেড পার্সন, তারা কিন্তু মানসিক রোগের চিকিৎসা পায় না, বা প্রাথমিক যে মানসিক স্বাস্থ্য সেবাটি কিন্তু তারা পায় না। তো সেক্ষেত্রে এই বিষয়টিকেও আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনার যে আমরা যে কৌশল, যে আমরা বলি স্ট্র্যাটেজি, এর মধ্যে অবশ্যই এই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব সহকারে বিবেচনা রাখা উচিত। এবং কারো যদি চিকিৎসার প্রয়োজন হয়, অবশ্যই তাকে বিশেষায়িত বা বিশেষজ্ঞ পর্যায়ে স্পেশালিস্ট ট্রিটমেন্ট, যেটা আমরা বলি, যে একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে বা সরকারি পর্যায়ে যে মানসিক সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে, তাদের তত্ত্বাবধানে কিন্তু অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থাটি করতে হবে। এই বিষয়ে অবশ্যই আমাদের সবারই সচেতন থাকা দরকার, এবং একটা সমন্বিত একটা উদ্যোগ। আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে একদম শেষ প্রশ্ন, আপনি একটু সংক্ষেপে যদি বলেন। সেটি হচ্ছে যে আমরা তো মানসিক অনেকেই অনেক সমস্যায় ভোগেন, আমরা শরীরের চিকিৎসা করি কিন্তু কেউ কখনো মনের চিকিৎসা করি না, কিন্তু মনেরও চিকিৎসা প্রয়োজন, এটা অনেকেই বোঝেন না কিংবা জানেন না, সচেতনতার অভাব রয়েছে। তো মনের উপরে তো শরীরের সুস্থতা নির্ভর করে, তো মনের যত্ন নিতে কিংবা মনকে সুস্থ রাখতে আসলে সবার কি করা উচিত? আসলে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আলাদা কোনো বিষয় নয়, দুটো একই জিনিস, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার স্বাস্থ্য সংজ্ঞায় 1948 সালে বলে দিয়েছে যে মানে মানসিক স্বাস্থ্য ছাড়া স্বাস্থ্য অসম্পূর্ণ, যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তো এই জন্য অবশ্যই মানসিক স্বাস্থ্য ব্যাপারটিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা অবাস্তব প্রত্যাশা, আমাদের কিন্তু এই অবাস্তব প্রত্যাশা এইটা মানসিক চাপ তৈরির একটা অন্যতম কারণ। তাহলে আমাদের অবশ্যই প্রত্যাশা বাস্তবসম্মত রাখতে হবে। আর হচ্ছে আমাদের বলে যে ডিসিপ্লিন লাইফ, মানে আমাদের জীবনযাপনের যে পদ্ধতি, যেমন দেখা যাচ্ছে এখন অনেক আমাদের তরুণী বা স্টুডেন্টরা দেখে মধ্যরাত পর্যন্ত ইউটিউব ভিডিও দেখে সকালে ক্লাসে গিয়ে ঘুমাচ্ছে। তাহলে এই যে ডিজিটাল ডিভাইসের যে অতিরিক্ত ব্যবহার, সেটাও নিয়ন্ত্রণে রাখা দরকার। আর আমাদের ব্যালেন্স ডায়েট এবং এক্সারসাইজ,
ফিজিক্যাল হেলথ ঠিক রাখাও জরুরি, কারণ একটার সাথে অঙ্গভাগে জড়িত। অতএব শারীরিক স্বাস্থ্য আমাদের ভালো রাখতে হবে, ব্যায়াম করতে হবে, আর আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে, যেটা যে আমাদের বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবো। আর একটা হচ্ছে কমিটমেন্ট, যে কমিটমেন্ট আমি দেবো তার আগে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যেটা আমি পারবো কিনা, আমার মানে সীমা আমার ক্যাপাসিটির বাইরে কিনা, কারণ এটাই কিন্তু একটা মানসিক চাপের কারণ। তো এইভাবে যদি আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি এবং প্রত্যাশা বাস্তবসম্মত রাখি এবং আমাদের ফিজিক্যাল হেলথ মানে এক্সারসাইজ, এইভাবে ডায়েট, এগুলো যদি আমরা স্বাস্থ্যসম্মত রাখি, অবশ্যই আমরা শারীরিক এবং মানসিকভাবে একটা সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবো। ডক্টর জিল্লুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যারা দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ভবনের কম্পন থেমে যেতে পারে, কিন্তু মনের কম্পন যদি রয়েই যায় তবে শরীরও অসুস্থ হয়ে পড়ে। তাই নিজের মনকে সময় দিন, যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। হ্যালো ডক্টরের পরের পর্বে নতুন একজন বিশেষজ্ঞ নিয়ে আবার আসব। স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পেতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের যত্ন নিন।